আসসালামু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের অবস্থা। তাহলে আমরা শুরু করব কি পদার্থের অবস্থা, যাকে ইংরেজিতে বলে স্টেট অফ ম্যাটার। চিত্রের দিকে একটু লক্ষ্য করো। চিত্রে আমরা কি কি দেখতে পাচ্ছি? চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা গ্লাসে কিন্তু অনেকগুলা পানি রাখা হচ্ছে বা রাখতেছে, আর পাশে কিন্তু পানির খণ্ড পড়ে আছে। পানির খণ্ড পড়ে আছে। তাহলে এই চিত্র থেকে আমরা বুঝতে পারতেছি এখানে কিন্তু পানির তরল অবস্থা আছে, কঠিন অবস্থা আছে, তাই না? এই তো পদার্থের বৈশিষ্ট্য হলো, আমরা কিন্তু পদার্থের বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলোর ভর আছে এবং এরা স্থান দখল করে। যেমন চেয়ার, টেবিল, খাতা, কলম, বরফ, পানি, বাতাস ইত্যাদি। একটি পদার্থ কঠিন, তরল, গ্যাসীয় এই তিন অবস্থায় কিন্তু থাকতে পারে। তার মানে একটি পদার্থ কঠিন, তরল ও গ্যাসীয় এই তিন অবস্থাতেই থাকতে পারে। এই তিন অবস্থাতেই প্রত্যেক পদার্থের নির্দিষ্ট কিছু ধর্ম বৈশিষ্ট্য দেখা যায়। এই বিষয়গুলোই এই অধ্যায়ে আমরা কি করব, আলোচনা করব। ঠিক আছে, চলো আমরা নিচের দিকে যাই একটু। এই অধ্যায় পাঠ শেষে আমরা যে সকল বিষয় জানবো, এই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করি। 1 নাম্বার, সেটা হচ্ছে কণার গতিতত্ত্বের সাহায্য পদার্থের ভৌত অবস্থা ব্যাখ্যা করতে পারবো। কণার গতিতত্ত্বের সাহায্য ব্যাপন ও নিঃসরণ ব্যাখ্যা করতে পারবো। পদার্থের ভৌত অবস্থা ও তাপের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো। তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপন হার বৃদ্ধি পরীক্ষার মাধ্যমে দেখাতে পারবো। কঠিন পদার্থের গলন ও ঊর্ধ্বপাতন এবং তরল পদার্থের স্ফোটন প্রক্রিয়া বর্ণনা করতে পারবো। কঠিন পদার্থের গলন, ঊর্ধ্বপাতন এবং তরল পদার্থের স্ফোটন প্রক্রিয়া পরীক্ষার মাধ্যমে দেখাতে পারবো। প্রকৃতিতে সংঘটিত বাস্তব ঘটনা রসায়নের দৃষ্টিতে বিশ্লেষণ করতে পারবো। ঠিক আছে, এই লাইনটা, রাসায়নিক দ্রব্য ও থার্মোমিটার সঠিকভাবে ব্যবহার করতে পারবো। আমরা এই অধ্যায়টা পড়লে কিন্তু আমরা রাসায়নিক দ্রব্য থার্মোমিটারের সঠিক ব্যবহারটাও কিন্তু কি করতে পারবো। তো চলো আমরা শুরু করে দিই। প্রথম হচ্ছে পদার্থ ও পদার্থের অবস্থা, যেটাকে আমরা ইংরেজিতে যে বিষয়টা বলা হয় সেটা হচ্ছে 3 স্টেটস অফ ম্যাটার। যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। তাহলে পদার্থ কাকে বলে বুঝতে পারলাম। কক্ষ তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ কঠিন, কোনো পদার্থ তরল, আবার কোনো পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে। যেমন কক্ষ তাপমাত্রায় চিনি, খাদ্য লবণ, মার্বেল ইত্যাদি কঠিন অবস্থায়, পানি, তেল, কেরোসিন ইত্যাদি তরল অবস্থায় এবং নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসীয় অবস্থায় থাকে। তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থকে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা যায়। নিচে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের কিছু ধর্ম ও বৈশিষ্ট্য আলোচনা করা হলো। তাহলে আমরা কিন্তু এখন কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের ধর্মগুলো আলোচনা করব। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো এরকম যে তাপমাত্রা পরিবর্তন করা হলে একই পদার্থ কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় প্রাপ্ত হয়, উদাহরণ দাও। আমরা পড়তে থাকি, পড়লে আমরা বুঝে ফেলতে পারবো। প্রথম কথা হচ্ছে কঠিন পদার্থ, যাকে ইংরেজিতে বলে সলিডস। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে। সব পদার্থেরই কণাগুলোর মধ্যেই এক ধরনের আকর্ষণ বল থাকে। একে আন্ত আকর্ষণ বল বলা হয়। আন্ত আকর্ষণ বল, দেখছো? অর্থাৎ ভর, আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে। এই পদার্থের কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল থাকে, যাকে আমরা আন্তঃকণা আকর্ষণ বল বলি। তো কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। এই কারণে কঠিন কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে, ফলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয়। কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না। আবার তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুবই কম পরিমাণে বৃদ্ধি পায়। কঠিন পদার্থের কণাগুলো চলাচল বা স্থান ত্যাগ করতে পারে না, তবে নির্দিষ্ট স্থানে
কম্পন সৃষ্টি করতে পারে, অর্থাৎ কঠিন পদার্থগুলো নিজস্ব স্থানে কিন্তু কম্পন সৃষ্টি করে। এখানে একটা বিষয় লক্ষ্য করো, যেমন কঠিন পদার্থের কিন্তু আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কিন্তু বেশি, সবচেয়ে বেশি, যার কারণে কঠিন পদার্থটা আসলেই কঠিন। আসলে তরল পদার্থটা জানো, তরল পদার্থের নির্দিষ্ট ভর, এই যে তরল পদার্থের নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নাই তরল পদার্থের। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের কণাগুলোর চেয়ে তুলনামূলকভাবে বেশি দূরত্বে থাকায় এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম হয়। অর্থাৎ তরল পদার্থে আন্তঃকণা আকর্ষণ শক্তি কঠিন পদার্থের চেয়ে কম, যার কারণে সেটা কঠিন থেকে নরম। তরল পদার্থে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় না, তবে চাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। এই আয়তন বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থের চেয়ে বেশি। তাহলে কেন তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের চেয়ে একটু বেশি দূরে অবস্থান করে? এর একমাত্র কারণ হচ্ছে কি জানো, সেটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি। অর্থাৎ আন্তঃকণা আকর্ষণ শক্তি যার যত বেশি হবে সে তত কঠিন হবে, আর কঠিন থেকে যখন আন্তঃকণা আকর্ষণ শক্তি একটু কম হবে তখন সেটা হয়ে যাবে তরল। ঠিক আছে, এবার আসো আমরা গ্যাসীয় পদার্থটা একটু আলোচনা করি। গ্যাসীয় পদার্থ, গ্যাসেস। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার ও বা আয়তন নেই। যে কোনো পরিমাণে গ্যাসীয় পদার্থ ভিন্ন ভিন্ন আয়তনের পাত্রে রাখলে পদার্থটি ধারক পাত্রের পুরো আয়তন দখল করে। গ্যাসীয় পদার্থের কণাগুলো কঠিন ও তরল পদার্থের চেয়ে অনেক বেশি দূরে দূরে অবস্থান করে, তাই এদের আন্তঃকণা আকর্ষণ বল খুবই কম। চাপ প্রয়োগ করলেও গ্যাসীয় পদার্থের আয়তন অনেক কমে যায়, আবার তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায়। তার মানে আমরা বুঝতে পারলাম যে বিষয়টি, সেটি হচ্ছে এই কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বলটা তরল পদার্থের চেয়ে বেশি থাকে, যার কারণে কঠিন। আবার কঠিন পদার্থের চেয়ে আন্তঃকণা আকর্ষণ বলটা যদি কম হয় তখন সেটা তরল চেয়েও কিন্তু আবার আরও আন্তঃকণা আকর্ষণ শক্তি যদি আরও কমে যায় তখন সেটা কিন্তু বায়বীয় পদার্থে বা গ্যাসীয় কণার মানে গ্যাসে পরিণত হয় বা গ্যাসীয় কণায় সেটা রূপান্তরিত হয়। এখন আমরা যদি একটা জিনিস বলতে পারি তাহলে বুঝতে পারি, সেটা হচ্ছে যখন পানিটা বরফ অবস্থায় থাকে তখন তার আন্তঃকণা আকর্ষণ শক্তি পানির চেয়েও বেশি। যখন সেটা তরলে পরিণত হয় তখন তার আন্তঃকণা আকর্ষণ শক্তি কম, আর যখন সেটা গ্যাসে পরিণত হয়ে যায় তরল পদার্থ তখন তার আরও আন্তঃকণা আকর্ষণ শক্তি আরও কমে যায়। ঠিক আছে, এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কার আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি, কঠিন, গ্যাসীয়, তরল, কার হবে? এটা অবশ্যই কঠিন পদার্থের হবে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।